করি। আমায় কি তুই বিয়ে করবি না? এই তো এতক্ষণ আমার বুকে মুখ গুজে কাঁদলে, পুরো বুকটা ভিজে গেল তোর চোখের পানিতে। তাহলে কেন কবুল বলছিস না? মামনের কথা মনে পড়ছে? প্লিজ লক্ষ্মীতে, আমার সবটুকু তোর কাছে আজ রেখে দিচ্ছে। শুধু একবার কবুল বল, তারপরে আমরা রওনা দেব একসাথে। দুশোরের কণ্ঠে যেন অসহায় প্রেমিকের আকুতি। এক অব্যক্ত কান্না লুকিয়ে আছে সেখানে, যা কেবল ইচ্ছের হৃদয়ে অনুভব করতে পারে। ইচ্ছে ধীরে ধীরে চোখ তুলে তাকায়, আর ঠিক তখনই ধূসরের চোখে সেই অদ্ভুত লালচে ছায়া দেখে, যেন অঝোর বৃষ্টির আগে আকাশের কোণে জমে ওঠা কালো মেঘ, দহন আর অশ্রুর এক অদ্ভুত সমান্তরালতা। ধূসরের চোখে তাকিয়ে ইচ্ছে বুঝতে পারে এই মুহূর্তে মানুষটা শুধু তার ভালোবাসা চাইছে না, চাইছে তার সঙ্গ, তার সাহস আর এক চিরস্থায়ী প্রতিশ্রুতি, যে প্রতিজ্ঞা একবার দিলে আর পেছনে তাকানো যাবে না। ঈশিতা খুনসুটি ভরা চোখে ইচ্ছের দিকে তাকিয়ে ভাইয়ের হয়ে বলে ওঠে, ইচ্ছে তাড়াতাড়ি বলে ফেলতো কবুল, আমার আর তর্স হয়েছে না, তোরে ভাবি বলে ডাকবো, কি মজা বল। পাশে দাঁড়িয়ে একে একে রাদিফ, জয়, তৌফ, সবার মুখেই চাপা উত্তেজনা আর হাসি। তারা যেন অপেক্ষায় ইচ্ছে কখন কবুল বলে ফেলবে। চারপাশের এই খুশির আমেজে কারোর মনে ভয় বা শঙ্কা নেই, তবে ইচ্ছে তখনও চুপ, মাথা নিচু, চোখে ভাসা এক অদৃশ্য দ্বিধা। ইচ্ছে কিছু বলছে না, ইচ্ছের নীরবতা যেন আরো জটিল করে তুলেছে মুহূর্তটাকে। ধূসর এখন বসে আছে ফ্লোরে। ইচ্ছের চুপ করে থাকা যেন ধূসরের ভেতরটাকে, সব আশাটাকে টুকরো টুকরো করে দিচ্ছে। ধূসরের বুকের ভেতরটা কেমন কাঁপতে থাকে, কিছু একটা হারিয়ে ফেলার ভয়, এক অসমাপ্ত ভালোবাসার যন্ত্রণা। হয়তো ইচ্ছে তাকে এখনো ভালোবাসতে পারেনি, হয়তো সে ইচ্ছের জন্য যা করেছে সবটাই ছিল একতরফা, হয়তো সে ইচ্ছের কাছে কিছুই নয়। ধূসরের দৃষ্টি ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে, যেন এক তীব্র শূন্যতায় তলিয়ে যাচ্ছে। আর সেই নিঃশব্দে তীব্র যন্ত্রণায় ঢেউয়ে ভাসতে ভাসতে একসময় ধূসর সোজা হাতে কোমর থেকে বন্দুকটা বের করে কপালে তোলে। ধূসর বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে বসে আছে, কপালে ঠেকানো নিজেরই পিস্তল। দৃষ্টি যেন অস্পষ্ট, চোখের পলকে ছায়ার মতো কাঁপছে ধূসরের চোয়ালের রেখা। পাশে তৃণ ও রাদিফ হতবাক হয়ে চেয়ে আছে ধূসরের এই ভীতিকর পাগলামিতে। এক ঝলক বাতাসেও যেন মনে হয় সময় থমকে গেছে। ধূসর, কি করছিস তুই? রাদিফ গলা চড়িয়ে বলে। তৃণ উঠে এসে বন্দুকটা সরানোর চেষ্টা করে। ধূসর প্লিজ এটা করিস না, ইচ্ছাকে সময় দে। কিন্তু ধূসর কোনো কথা শুনতে রাজি নয়, যেন তীব্র কোনো যন্ত্রণা আর অবসানের ধাক্কায় ধূসরের ভেতরে মানুষটা ভেঙে পড়েছে। এক দৃষ্টিতে ধূসর ইচ্ছের মুখের দিকে এখনো তাকিয়ে, তবে আগের মতোই ইচ্ছে অতি শোকে যেন নিশ্চুপ। ধূসর ধীরে ধীরে পিস্তলটা নিজের কপালে তুলে আবারও বলে, ইচ্ছে, তুই যদি আমার না হোস তাহলে আমি তোর থেকে নিজেকে চিরতরে সরিয়ে নেব। আমি নিজেকে তোর নাগালের বাইরে পাঠিয়ে দেব, এমন দূরে যেখানে যেখানে থেকে আর কোনোদিন ফিরে আসবো না। কণ্ঠে যেন মৃত্যু আর ভালোবাসার একসঙ্গে অস্তিত্ব, ভয়ের চেয়েও গভীর কষ্ট। আর ঠিক তখনই ভাইয়া না না প্লিজ। কাঁদতে কাঁদতে ইচ্ছে বসা অবস্থাতেই ধূসরের বুকে হুমড়ি খেয়ে পড়ে। ইচ্ছে নিজের হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে ধূসরের পিঠের ওপরে, চোখে অশ্রু, মুখে অনুরোধের ঝড়। আমি বিয়ে করব আপনাকে, দয়া করে এমন পাগলামো করবেন না। আমি বাঁচতে পারবো না আপনাকে ছাড়া, পারবো না। আমি ভেঙে যাব ধূসর ভাই, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। ইচ্ছের কণ্ঠস্বর কাঁপে, শরীর কাঁপে, চোখের জল তীব্রভাবে ছুটে আসে। ধূসর স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ইচ্ছের মুখে। ধূসরের চোখেও পানি জমে, ট্রিগারের উপরে রাখা আঙ্গুল ধীরে ধীরে সরে আসে। পর মুহূর্তে বন্দুকটা ফেলে দেয় পাশেই ধূসর। দু হাত বাড়িয়ে ইচ্ছেকে নিজের বুকের ভেতরে গভীরে চেপে ধরে। কোনো কথা নেই, শুধু দুই ভাঙা হৃদয়ের স্তব্ধ আবেগ। একজন কাঁদছে মুক্তির আনন্দে, আর একজন কাঁদছে ভালোবাসার উপলব্ধিতে। ইচ্ছে এখনো ধূসরের বুকের ভিতরে মাথা গুজে ফুপিয়ে কাছে, যেন ভাঙা মনের সমস্ত ভার ছড়িয়ে দিচ্ছে সেই কান্নায়। ধূসরের শার্ট ভিজে যাচ্ছে অশ্রু জলে, কিন্তু ইচ্ছে এক বিন্দুও নড়ছে না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের মুখের দিকে। লালচে চোখ, কাঁদতে কাঁদতে ফোলা গোল, নাকটাও লাল হয়ে আছে, যেন এক টুকরো স্ট্রবেরি। ধূসর হঠাৎই নরম অথচ নেশালু কণ্ঠে ইচ্ছের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, এইভাবে চোখ মুখ লাল করে কাঁদলে আমি নিজেকে কন্ট্রোল করবো কিভাবে বলতো? স্ট্রবেরি প্লিজ চুপ হ, রাত কিন্তু আর নেই ফার্স্ট নাইট বাড়ানোর জন্য। ইচ্ছে থমকে যায়, চোখ বড় হয়ে যায় মুহূর্তে। এই লোক তো একটু আগেই নিজের কপালে বন্দুক তাক করেছিল, আর এখন এইভাবে।
চোখের জল আটকে যায় আচমকায়। কান্নার গলা যেন গিলে ফেলেছে ইচ্ছে। দেরি করে বলে ওঠে, অসভ্য লোক। বলে ধূসরের বুকে এক ধাক্কা দিয়ে উঠতে চায়, কিন্তু ধূসর যেন আগে থেকেই প্রস্তুত ছিল। এক ঝটকায় ইচ্ছেকে কোলে তুলে নেয় ধূসর নিজের শক্ত বাহুতে। যেন এই দুনিয়ার ইচ্ছের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটা এখন শুধু এই মানুষটার বুকে। ইচ্ছেকে কোলে নেওয়ার অবস্থায় ধূসর ধীরে ধীরে গিয়ে সোফায় বসে পড়ে। ইচ্ছে ছটপট করতে থাকে, সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তবে ধূসরের মজবুত বাহুর বাঁধন থেকে ইচ্ছে যেন এক বিন্দুও নড়তে পারে না। গায়ের শাড়ি একটু এলোমেলো হয়ে উঠেছে, মুখ কাচুমাচু হয়ে অভিব্যক্ত, চোখ দুটো লজ্জা আর রাগে অশান্ত। সবার সামনে এইসব কি করছেন? সবাই এখানে আছে, ছাড়ুন বলছি। ইচ্ছে কাপা গলায় বলে ওঠে, মাথা নিচু করে রেখে চোখ তুলে তাকাতেও পারছে না ইচ্ছে। তারপর রাগে ও লজ্জায় গলাটা আরো একটু চড়ে হয় ইচ্ছে আবার বলে, আমায় নামিয়ে না দিলে আমি কবুল বলছি না, স্পষ্ট করে বলে দিলাম। ধূসর তখন হেসে ওঠে। সেই হাসি একেবারেই গভীর, যেন ইচ্ছের এই বাচ্চার মধ্যে তার চোখে অপার মায়া আর ভালোবাসা মিশে আছে। ধূসর নিজের মুখ ইচ্ছের দিকে নামিয়ে আনে, ঠোঁটে চাপা এক হাসি রেখে খুব মৃদুস্বরে বলে, এখন থেকে কোলে উঠে অভ্যাস করো বউ। সারা জীবন করে থাকতে হবে, উঠতে বসতে, আদরের সোহাগে, আবার রাতের বেলা। বাকি কথা শেষ করে না ধূসর। ইচ্ছের লজ্জায় রাগা মুখ দেখতেই থাকে। ধূসরের কণ্ঠে ভালোবাসার সাথে এক তীব্র অধিকার বোধ, যেটা ইচ্ছে চাইলেও অগ্রাহ্য করতে পারে না আর। এরপর ধূসর এক মুহূর্ত থামে, চোখের দৃষ্টিতে এক ধরনের দুষ্টুমি খেলে যায়। চোখ টিপতেই ইচ্ছের দিকে তাকিয়ে, তারপর কাজের দিকে তাকিয়ে বলে, কাজে মশাই, এই বউ এখন আছে, আর আপনি দেরি করলে কিন্তু আমি আবার কবুল বলবো। আপনার কথা নয়, আমার ইচ্ছে ঠোঁটের চুমু খেয়ে বলবো। ঘরে হালকা হাসির রোল পড়ে যায়। কেউ মুখ টিপে হাসছে, কেউ চোখ বড় করে তাকিয়ে আছে এই সাহসী ও নাটকীয় মুহূর্তে। ইচ্ছে লজ্জায় চোখ বন্ধ করে নেয়, মুখটা পুরো ধূসরের বুকে গুজে দেয়, যেন আর কেউ না দেখে থাকে। কিন্তু ইচ্ছের বেসামাল হৃদস্পন্দন তখন এত জোরে চলছিল যে ধূসর অনুভব করতে পারে সেই কাঁপনটা নিজের শরীরে। ধূসর ইচ্ছের কানে ফিসফিস করে বলে, এখনো সময় আছে ইচ্ছে, চাইলে আমি এ বিয়ের আসরে হাজার বার বলবো, তুই শুধুই আমার, সারা জীবনের জন্য। ইচ্ছে ধীরে ধীরে মুখ তুলে, চোখে জল টলমল করছে। কোলের ভেতর ভালোবাসার সেই অস্থির পরশ যেন সমস্ত দুনিয়া থেমে গেছে। ইচ্ছে কিছু বলে না, শুধু একবার ধূসরের চোখের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ে। কাজে মুচকো হেসে কলম তোলে, আর বাকিটা ইতিহাস। একটি কবুল, হ্যাঁ, একটি নির্ভীক ভালোবাসা, আর সারা জীবনের জন্য লেখা হয়ে যায়। খানিক বাদে ইচ্ছে কবুল বলার সঙ্গে সঙ্গে পুরো ঘর এক নিমিষেই প্রশান্তির ধ্বনিতে ভরে ওঠে। আলহামদুলিল্লাহ উচ্চারণে যেন আশীর্বাদের বৃষ্টি নামে চারিদিকে। সবার মুখেই হাসি, চোখে তৃপ্তির আলো, আর হৃদয়ে পরিপূর্ণতার ছোঁয়া। এক চিলকে বাতাস জানালার পর্দা নাড়িয়ে দেয়, যেন এই পবিত্র মুহূর্তে প্রকৃতিও সায় দিচ্ছে। কিন্তু এই চিরচরিত ছকের বাইরে কিছুটা ব্যতিক্রমী আচরণে ধূসর যেন নিজেকে হারিয়ে ফেলে। চোখে বাঁধ ভাঙা আবেগ, মন যেন তীব্র ভালোবাসার স্রোতেই ভাসছে। ধূসর ধীরে ধীরে ইচ্ছের দিকে এগিয়ে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ধূসর নিজের দুই হাত দিয়ে ইচ্ছের মুখে তুলে ধরে। তারপর ধূসর একেবারে আবেগ ভরে এক গুয়ে শিশুর মতো ইচ্ছের সারা মুখে চুম্বন করতে থাকে, বারবার, এক একবার পাগলের মতো। যেন বছরের পর বছর ধরে তীব্র আকাঙ্ক্ষায় জমে থাকা ভালোবাসা আজ উতলে উঠেছে এই কবুলের শব্দে। ইচ্ছের মুখ লাল হয়ে আসে, আশেপাশের উপস্থিত সবার দিকে একবার তাকানোর সাহসটুকুও যেন হারিয়ে ফেলে। ঠোঁটে জড়তা, চোখে জলের চিকচিক, তবুও ধূসরের স্পর্শে ভালোবাসার তাপে একটু প্রতিবাদ করে না। এই তো সেই প্রেম যার জন্য অপেক্ষা ছিল সপ্তাদশী এতদিন ধরে। কাজী সাহেব বিব্রত মুখে উঠে দাঁড়িয়ে পড়েন। বয়সের ভারো অভিজ্ঞতায় এমন দৃশ্য তার চোখে সইতে নারাজ। তিনি নীরবে মুখ ফিরিয়ে নেন, যেন পবিত্রতা রক্ষা করতে চান নিজের চোখেও। আর বাকিরা, তারা চোখ বন্ধ করে রাখলেও আঙুলের ফাঁক দিয়ে ঠিকই দেখে ফেলে ধূসরের প্রেমে পাগল হয়ে ওঠা মুহূর্তটা। হাসি চেপে রাখা যায় না কারোর। তৃণও হয়তো মুখ ঘুরিয়ে হালকা হেসেও নেয়, আবার মুখে হাত চাপা দিয়ে সেই প্রেমকে মেনে নেয় নিঃশব্দ উচ্ছ্বাসে। এ যেন এক কবুলের চেয়ে অনেক বেশি কিছু, এক জীবনের প্রতীক্ষা, এক আশ্রয়ের নাম, যেখানে ইচ্ছের নাম ধূসরের ভালোবাসায় লেখা হয়ে গেছে সবার সামনে, স্পষ্টভাবে, অস্বাভাবিক কিন্তু অপূর্ণ রূপে। দূরের মেঝেতে রক্তে ভেজা নিথর শরীর পড়ে আছে আফনান। নিঃশ্বাসটুকু এখনো চলমান, কিন্তু এই নিঃশ্বাসের ভার যেন নিজেকেই বোঝা
হয়ে উঠেছে। মুখটা থমকে আছে একটানা যন্ত্রণার রেখায়, শরীর নিস্পন্দন, চোখ দুটো বোঝা। জ্ঞানহীন শরীরেও যেন একরাশ তীব্র কষ্ট খোদাই হয়ে আছে। হয়তো সজ্ঞানে থাকলে এই মুহূর্তে তার হৃদয়ে শেষ কফিন পেরেক বসত। ভালোবাসা, যার জন্য সে এতটা পাগল, যে ভালোবাসার প্রতিটি রেখায় ছিল একতরফা তীব্রতা, সেই মানুষটিকে আজ অন্য কারোর পাশে দেখার যন্ত্রণা হয়তো আফনানকে বাঁচিয়ে রেখেও গলা টিপে মেরে ফেলত। আলিম মির্জা নতমুখী নিঃশব্দে বসে পড়েছেন ফ্লোরে, চারপাশে গভীর নিস্তব্ধতা। দোতলার ওই রুমে এখন কেবলমাত্র একজন অসহায় পিতা আর তার নিঃশেষ হয়ে আসা ছেলের উপস্থিতি। কাঁপা কাঁপা হাতে আলিম মির্জা ছেলের রক্তাক্ত আঙ্গুল ছুঁয়ে দেখেন, একটা অদৃশ্য ক্ষমতা প্রার্থনার মতো। সবই আমার দোষ। আলিম মির্জার ফিসফিসের স্বর যেন বাতাসেও কাঁপুনি তোলে। ক্ষমতা, প্রতিশোধ, একগুঁয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মাঝে ছেলের হৃদয়ের ভাষা তিনি বুঝতে পারেননি। একদিন ছেলের চোখে সে স্বপ্ন দেখেছিলেন, আজ তারই ছায়া মেঝেতে রক্তে ধুয়ে যাচ্ছে। নিঃশব্দে কেটে যাচ্ছে সময়, আর প্রতিটি মুহূর্ত যেন এক একটি কষ্টের দীর্ঘশ্বাস হয়ে হৃদয়ে কেটে বসেছে। ঘরের বাতাস ভারী, নিস্তব্ধতা এতটাই গভীর যে আলিম মির্জা চোখ থেকে ঝরে পড়া কান্নার শব্দটুকুও কেমন কর্কশ শোনায়। আজ এক পিতা বুঝছেন, রাজনীতি দিয়ে সবকিছু হয় না, ক্ষমতা দিয়ে হয়তো দেশ চালানো যায়, কিন্তু সন্তানের ভালোবাসার ক্ষত মুছে দেওয়া যায় না। ফ্ল্যাশব্যাক। আলো হলুদ আলোয় ভেসে থাকা ঘরটা নিস্তব্ধ, সময় যেন থমকে গেছে। এক কোণে আছড়া অবস্থায় সোফার উপরে নিস্পন্দন পড়ে আছে ইচ্ছে। শরীর নিস্তেজ, মুখে বিষণ্ণতার ছায়া, যেন হৃদয়ের সমস্ত রক্ত ছুঁয়ে গেছে সেই মুহূর্তে। ইচ্ছেকে জড়িয়ে ধরে বসে আছে কাজের মেয়ে আয়েশা, দু চোখ জলে ভেজা, রক্তিম লালাভাই 5 আঙ্গুলের ছাপে স্পষ্ট হয়ে আছে ইচ্ছের নরম গালে। ঘরের একপাশে দাঁড়িয়ে আছে আফনান, দাঁত চেপে রেখেছে, দু চোখে রক্ত জবার মতো আগুন। ইচ্ছে দিকে আফনানের দৃষ্টি যেন তপ্ত তীর হয়ে ছুটে এসেছে। সেই নিষ্ঠুর থাপ্পড় আর বাবা মায়ের নির্মম মৃত্যুর কথা শুনে ইচ্ছে চোখের সামনে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে। সেটা যেন আফনানকে ভিতর থেকে ছিন্নভিন্ন করে দিয়েছে, কিন্তু রাগ তা যেন পাষাণ হয়ে বুকের ভেতরেই জমে আছে। বিকৃত ভালোবাসার দহন আফনানকে ছাড়ছেই না। শান্ত হও আদনান, গভীর কণ্ঠে বলে ওঠে আলিম মির্জা। ছেলের গায়ে হাত রেখে বোঝানোর চেষ্টা করে, চেহারার উদ্বেগ স্পষ্ট। ভেতরে ভেতরে ঝড় বইছে, কিন্তু প্রকাশ করছেন না। সেই অভ্যস্ত রাজনীতির সংযমের মুখ ঢাকা। ঘরের বাইরে রাত অনেক গভীর, আকাশের তারা ঝলমল করলেও চারপাশে যেন ঘুমন্ত মৃত্যু ছড়িয়ে আছে। পাহারায় থাকা আলিম মির্জার লোকজন ক্লান্ত হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। কারোর চোখে নিদ্রা, কারোর মুখে অলস হায়, তবে কারোর কণ্ঠে কোনো শব্দ নেই। ইচ্ছের এখনো জ্ঞান ফেরেনি। আফনান আর দাঁড়িয়ে না থেকে ধীরে গিয়ে সোফায় বসে পড়ে। চোখ দুটি স্থির, তীব্রভাবে তাকিয়ে আছে ইচ্ছের মুখের দিকে। ধীরে ধীরে ঝুঁকে পড়ে ইচ্ছের মুখের উপরে, কণ্ঠটা নিচু, ভারী ও নরম হয়ে আসে। এইভাবে শোয়ার জন্য আমায় মাফ করো। তারপর কোনো দ্বিধা না রেখে সে কাজের মেয়ে আয়েশার দিক থেকে ইচ্ছেকে ছাড়িয়ে নেয়। জ্ঞানহীন নিস্তেজ ইচ্ছেকে একপাশ থেকে আলতো করে জড়িয়ে ধরে নিজের বুকে এনে রাখে, যেন কিছুতেই আর ইচ্ছেকে হারাতে দেবে না। আপনার এক মুহূর্ত সময় নেয় না, আয়েশাকে হুকুম দেয়, পানির গ্লাস আনো এখনই। আয়েশা কোনো প্রশ্ন না করে তড়িঘড়ি করে উঠে বের হয়ে যায় পানির গ্লাস আনতে। মুখে এখনো ভয়, চোখে তড়িঘড়ির ছাপ। আরেক কোণে বসে থাকা কাজী যেন এখনো ঘোরের মধ্যে, মাথা নিচু, হাত জোর কোলের উপরে রাখা। ঠোঁটের কোণে ঘাম জমেছে, মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। এই পরিস্থিতি তার অভ্যস্ত নয়। ধর্মীয় কাজ সম্পন্ন করতে এসে এমন ভয়াবহ পরিস্থিতি, পাত্রের এমন নিশার অবস্থা, সবকিছু মিলিয়ে সে যেন নিঃশব্দে নিজেকে গুটিয়ে নিয়েছে। ঘরের এক কোণে বৃদ্ধ লোকটি বসে, চোখ দুটো যেন কেবল জানে কি ভয় আর অসহায়তা। নিজে যাকে এনে বিয়ের আয়োজন করলো, আজ তার চোখের সামনে সেই মেয়েটাই নিঃসঙ্গ, নিজ্ঞান, এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ কারোর হাতেই নেই। বাড়ির ঘর ভর্তি এক ধরনের চাপা টেনশন ছড়িয়ে আছে। নিঃশব্দতা যেন দেয়ালের গায়ে গায়ে জমাট বেঁধেছে। আয়েশা বাড়ির পুরনো ও বিশ্বস্ত কাজের মেয়ে দ্রুত পায়ে এসে একটা ঠান্ডা পানির গ্লাস তুলে দেয় আফনানের হাতে। চোখে মুখে ভয়ের ছাপে স্পষ্ট, তবুও কর্তব্য বোধে এতটুকু বিলম্ব করেনি। আপনার হাতে গ্লাসটা নিয়ে নিচু হয়ে ইচ্ছের মুখের কাছে আসে। ইচ্ছে তখন নিস্তেজ, মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে চামড়ার মতো হয়ে গেছে। এই অবস্থা দেখে আপনার কিছুটা অস্থির হয়ে ওঠে।
পরম যত্নে নরম আঙ্গুলে ইচ্ছে চোখের পাশে আর গালে হালকা করে ঠান্ডা পানি ছিটিয়ে দেয়, যেন একটু প্রাণ ফিরে আসে, একটু সাড়া দেয় সেই চিরচেনা মেয়েটা যাকে আজকের রাতের জন্য সে অপেক্ষা করছিল নিজের জীবনের সবচেয়ে বড় উৎসবে। ঘরের আরেক পাশে আলিম মির্জা পায়চারি করছেন টানা। তার ভারী কদমের শব্দ যেন গুমট পরিবেশকে আরও থমথমে করে তুলেছে। চোখে মুখে উৎকণ্ঠা, কপালে দুশ্চিন্তার বলিরেখা গভীর। তিনি জানেন ইচ্ছে সাধারণ মেয়ে নয়, ওর ভিতরে একটা আগুন আছে, একটা আত্মমর্যাদার শিখা যা সহজে দমে যাওয়ার নয়। আর ঠিক সেই কারণেই আরও বেশি চিন্তা হচ্ছে তার। যদি মেয়েটা কোনো অঘটন ঘটিয়ে ফেলে, যদি পালানোর চেষ্টা করে, অথবা যদি কেউ পৌঁছে যায় এখানে। তাদের এই শঙ্কার মাঝে ইচ্ছে হঠাৎ করে চোখ পিটপিট করে মেলে। প্রথমটা ধোঁয়াশা, ঝাপসা চোখে চারপাশটা বোঝার চেষ্টা করে, আর তখনই আলতো করে আফনানের নাম ধরে ডাকে। ইচ্ছে, ঠিক আছো? ইচ্ছে কিছু বলতে পারে না, গলা শুকনো, ঠোঁট চোখ ভেজা, শুধু চোখের কোণে থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তা কি যন্ত্রণার, নাকি তা ভয়ের, নাকি একান্ত নিজের কাউকে হারিয়ে ফেলার বেদনার? ইচ্ছে সম্পূর্ণ জ্ঞান ফিরলে ধীরে ধীরে চোখ খুলে সামনে সেই মুখটা দেখে। মুহূর্তে যেন রক্ত জমে যায় শরীরে। আফনান এত কাছে, এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে ইচ্ছের পাশে বসে। ইচ্ছে অসুস্থ, শরীর ভেঙে পড়েছে, তবুও নিজের অস্তিত্বের ভেতরকার আতঙ্ক যেন সমস্ত ব্যথাকে ভুলিয়ে দেয়। ইচ্ছে নিজের ভয়ার্ত চোখ এড়িয়ে আফনানকে কাপা হাতে ঠেলে সরিয়ে দেয়। ইচ্ছে, আমায় ছেড়ে দিন দয়া করে, আমি বাড়ি যাব, আমি করবো না এই বিয়ে। ভাঙা কণ্ঠ, ভয়ের সাথে মিশে থাকা একরাশ বেদনা ইচ্ছের কণ্ঠে স্পষ্ট শোনা যায়। আফনান এতক্ষণ শান্ত থাকলেও ইচ্ছের এমন কথা শুনে যেন আর ভিতরের দানব জেগে উঠেছে তার। হঠাৎ রেগে চেঁচিয়ে ওঠে, কাজী সাহেব, পরাণ বিয়ে, এখনই পরাণ এক্ষুনি। ঘরের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায়। আলিম মির্জা নিজের কপাল চেপে ধরে ধীরে ধীরে সোফায় বসে পড়েন, চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। আফনানও জোর করে নিজেকে স্থির রাখার চেষ্টা করে, পাশের সোফায় বসে পড়ে, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আয়শা ছুটে আসে, ইচ্ছের হাত ধরে ধীরে ধীরে টেনে বসিয়ে দেয় তাকে। ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে থাকে চারপাশে, শরীর দুর্বল, কিন্তু চোখে এখনো সেই বাঁচার শেষ চেষ্টা। ভেতরে ভেতরে চিৎকার করছে, কিন্তু গলার শব্দ যেন আটকে গেছে। ততক্ষণে কাজের দোয়ার উচ্চারণ শুরু করে দিয়েছে। বৃদ্ধর কণ্ঠে ধীরে ধীরে ভেসে আসছে ঘরের নিস্তব্ধতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক তখনই বাংলোর বাইরে এক রহস্যজনক গুঞ্জন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দরজায় প্রবল ধাক্কা, আর তারপর ধরাসার শব্দে দরজাটা ভেঙে পড়ে মেঝেতে। একদল অচেনা মানুষ প্রবেশ করে ভিতরে, চোখে মুখে ভয়ানক তীব্রতা, হাতে ভারী অস্ত্র। সেখানে উপস্থিত সবাই আতঙ্কে এক ধাপ পিছিয়ে আসে। ঘরে এক অজানা শীতলতা নেমে আসে যেন। ইচ্ছে ভয়ে নিজের শরীরটা আরো গুটিয়ে নেয়, আয়শার পাশে নিঃশব্দেই কাঁপতে থাকে। তবে ঠিক তখনই ইচ্ছের চোখ পড়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই চেনা দৃঢ় এক পুরুষ অবয়বে। তীক্ষ্ণ চোখ, বলিষ্ঠ শরীর, গা থেকে ঝরে পড়া এক অদ্ভুত নির্বিকারতার দীপ্তি। এ যে আর কেউ নয়, তার ধূসর ভাই। ইচ্ছে কিছুক্ষণের জন্য থমকে যায়, হৃদস্পন্দন থেমে আসে যেন, দৃষ্টি স্থির, নিঃশ্বাস থমকে। তারপর হঠাৎই নিজেকে আয়শার আঁকড়ে ধরা বাহু থেকে ছিনিয়ে নিয়ে এক দৌড়ে ছুটে যায় ধূসরের দিকে। এই মুহূর্তে ইচ্ছের ভয় নেই, সংকোচ নেই, আছে কেবল গভীর এক নির্ভরতার টান। যেখানে দাঁড়িয়ে আছে তার ধূসর, হ্যাঁ তার ধূসর ভাই। ইচ্ছে আর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের কাঁধে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে থাকে। বুক ভেঙে কান্নার শব্দ গুমড়ে উঠে আসে ইচ্ছের গলা থেকে, যেন সব ভয়, আতঙ্ক, ভালোবাসা, কৃতজ্ঞতা মিলেমিশে একসাথে উতলে পড়ছে। কিন্তু ধূসর চুপ করে দাঁড়িয়ে আছে, পাথরের মতো নির্জীব। কোনো প্রতিক্রিয়া নেই চোখে মুখে, না আছে কোনো নড়াচড়া। ধূসরের দুই হাত ঝুলে আছে পাশে, না ইচ্ছেকে জড়িয়ে ধরছে, না দূরে সরিয়ে দিচ্ছে। ইচ্ছে কাঁদছে, আর ধূসর নির্বিকার, যেন কোনো শূন্যতায় ডুবে আছে, যেন একটা ঘোরে আটকে গেছে ধূসর। ইচ্ছের উষ্ণতা তার গায়ে, কান্নার কম্পন তার বুকের ভেতরে পৌঁছালেও ধূসর যেন অনুভব করতে পারছে না কিছুই। তবে ধূসর গভীরভাবে ইচ্ছেকে দেখতে থাকে শুধু। ইচ্ছের গায়ে বিয়ের সাজ, লাল টুকটুকে শাড়ি, কপালে টিপ, গলায় হার, সবকিছুই যেন ধূসরের চোখে বিষের মতো লাগে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কিছু বলতে চায় কিন্তু ঠোঁট নড়ে না। মুখে স্থিরতা, চোখে ক্রোধের ছায়া, আর অন্তরালে এক বুক ঘূর্ণিঝড়। অজানা এক কষ্টে ধূসর স্থির দাঁড়িয়ে থাকে। ইচ্ছে ধূসরকে জড়িয়ে রাখলেও সে যেন ছায়ার মতো অচল, অশ্রাব্য, নির্বাক, বিষ মিশে গেছে। অন্যদিকে আফনান ধূসরের পেছনে জয়কে দেখে মুহূর্তেই স্তম্ভিত হয়ে ওঠে। ঠোঁট কাঁপে, গলার স্বর হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য।
তার মনে হয় যেন সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে চোখের সামনে। যেখানে ধূসর দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো দৃঢ় হয়ে, আর জয়, সেই জয় যাকে ওরা ভেবেছিল এখনো সুখী দাম্পত্যের চন্দ্রাবরণে ব্যস্ত, সে আজ দাঁড়িয়ে আছে সত্যের পক্ষে, চোখে আগুনের মতো দৃষ্টি নিয়ে। আলিম মির্জাও চোখ পড়ে জয়ের দিকে। নিজ ভাইয়ের ছেলেকে এভাবে সামনে দেখে হঠাৎই একটা হাহাকার ছুঁয়ে যায় বুকের ভেতরে। একটুখানি থেমে মাথা নিচু করে ফেলেন তিনি, লজ্জায়, অনুশোচনায় আর এক ধরনের হেরে যাওয়ার বেদনায়। আলিম মির্জা চেয়েছিলেন ইচ্ছেকে নিরাপদে মির্জা পরিবারে নিয়ে আসতে, আপনাদের সঙ্গে বিয়ের মাধ্যমে। পরিকল্পনা তার মনে হয়তো ন্যায্যই ছিল, উদ্দেশ্য হয়তো ভালোই ছিল, তবে সে ভুলে গিয়েছিল ভালোবাসা জোর করে হয় না, আর কারোর জীবনে নিজের মতো চালানোর অধিকার কারোই নেই। সেই বুঝে উঠতে উঠতেই তার চারপাশে সবকিছু যেন অস্পষ্ট, বিবর্ণ হয়ে যেতে থাকে। মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে ভীষণ একা আর শূন্য বলে মনে হচ্ছে তার। জয়ের চোখে চোখ পড়ে আলিম মির্জার, সেখানে উপহাস নেই, শুধু একরাশ অভিমান, যেটা অনেক বড় শাস্তি হয়ে আছড়ে পড়ে আলিম মির্জার বিবেকের উপরে। অন্যদিকে তখনও ইচ্ছে ফুপিয়ে কাছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে কান্নায়। ইচ্ছে নিজের কথা শেষ করার চেষ্টা করে, যেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটিতে শেষবারের মতো কিছু বলা জরুরি। আমায় নিয়ে চলুন ভাইয়া, আমি থাকবো না এখানে, দয়া করে নিয়ে চলুন আমায়। উনি উনি আমায় জোর করে বিয়ে দিতে চায়। বুকুজে কান্নারত ইচ্ছে কাপা গলায় শেষ কথাটুকু বলে। ভাইয়া। ধূসরের বুকের ভেতরে তখন ঝড়, পাথরের মতো নিশ্চল, চোখের দৃষ্টি তপ্ত লাভার মতো। কোনো কথা না বলে ধূসর 1 মিনিটও নষ্ট না করে ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের ভেতরটা যেন কেউ চিরে ফেলেছে, কিন্তু বাইরের কেউ তো তা দেখতে পাচ্ছে না বা বুঝতেও পারছে না। ইচ্ছেকে শক্ত করে বাহুবন্ধনে নেয়ার পর ধূসর ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে ইচ্ছের কানে ফিসফিস করে বলে, হ্যাপি বার্থডে মিসেস ধূসর তালুকদার। ইচ্ছে এক মুহূর্তের জন্য স্তব্ধ, চোখ স্থির, ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। ধূসর আবার বলে ওঠে নরম অথচ দৃঢ় কণ্ঠে, অষ্টাদশী, বি প্রিপেয়ার ইয়োরসেলফ টু বি মাইন আনটিল আই ডাই। শব্দগুলো যেন সিল করে দেয় ইচ্ছের জীবনের প্রতিটা অধ্যায়। কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই, শুধু নিয়তি। ইচ্ছে খেয়াল করে আজকের তারিখ ঠিক জুনের 14, তার 18তম জন্মদিন। তবে মিসেস কেন বলল ধূসর ভাই ভাবতে থাকে, তবে কিছু যখন মিলাতে ব্যর্থ ইচ্ছে তখন অনুভব করতে পারে তার কাঁধে কিছু গরম ঝরে পড়ছে। ধীরে ধীরে মাথা তোলে, আর তখনই দেখে ধূসর ভাইয়ের চোখের কোণে নীরব ভারী অস্ত্র। ধূসর কাঁদে না, কিন্তু আজকের এই রাতে সে তার হৃদয়ের গভীরতার দেয়াল ভেঙে দিয়েছে। শব্দে নয়, অশ্রুতে লেখা হয় ভালোবাসার শপথ। ইচ্ছে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ধূসরের দিকে, চোখে বিস্ময়, মনে হাজারটা প্রশ্ন, যেন মুহূর্তেই থেমে গেছে। শরীরটা নিথর, কেবল হৃৎপিণ্ডটা ধুকপুক করে চলছে অবিরাম। ধূসর ইচ্ছেকে ছেড়ে দিয়ে কোনো দিকে আর এক মুহূর্ত না তাকিয়ে সোজা হাঁটা দেয় আফনানের দিকে, চোখে জ্বলন্ত দৃঢ়তা, মুখে অদম্য এক প্রতিজ্ঞার ছায়া। ঠিক তখনই জয় সামনে এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে, শক্ত করে বুকে আগলে নেয় ইচ্ছেকে। জয় এই ছোট মেয়েটাকে যেন নিজের চোখের মনির মতোই আগলে রাখে। কখনো ফুফাতো বোন বলে মনে করেনি, বরং রক্তের সম্পর্ক না থাকলেও তাকে নিজের মনের মতোই ভালোবেসেছে সবসময়। ইচ্ছেও জয়ের সান্নিধ্যে নিজেকে কিছুটা নিরাপদই মনে করে, কিছুটা শান্তি খুঁজে পায়। চুপ করে থাকে, কোনো কথা না বলে ভাইয়ের বুকে মাথা রাখে। পাশে দাঁড়িয়ে তৃণু, রাদিফ, তৌফ, তাদের চোখে উদ্বেগ, অনিশ্চয়তা আর ভেতরে ভেতরে ফুটতে থাকা রাগ। তারা পাশে দাঁড়িয়ে যেন দেয়াল হয়ে দাঁড়ায় ইচ্ছের চারপাশে, বন্ধুত্ব, বিশ্বাস এবং ভালোবাসার এক অদৃশ্য ঢাল হয়ে। ধূসর ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ঠিক আফনানের সামনে, মুহূর্তে যেন সময়কে থামিয়ে দেয়। আশেপাশে সব কোলাহল, আলো, শব্দ সব মুছে গিয়ে এক নিঃশব্দ বিস্ফোরণ ছড়িয়ে পড়ে চারপাশে। কেউ কিছু বোঝার আগে ধূসরের হাত উঠে আসে, আর মুহূর্তের মধ্যে আফনানের মুখে সজোরে এক ঘুষি, ধপ করে ছিটকে পড়ে কিছুটা দূরে। সবার চোখ ছানা বড়া। আলিম মির্জা সাথে সাথেই নিজের লোকদের ইশারা করেন ছেলেকে বাঁচাতে এগিয়ে যেতে, কিন্তু রুখে দাঁড়ায় তৃণু, রাদিফ আর তৌফ। তাদের চোখে মুখে ভয় নেই, আছে নিঃস্বার্থ বন্ধুত্বের প্রতিজ্ঞা, যেন বোঝাতে চায় ধূসর একা নয়। ভিড় থেকে কেউ আর সামনে এগোয় না, এক অদ্ভুত উত্তেজনার ছাপ চারপাশে ছড়িয়ে পড়ে। ধূসর আর আফনান দুজনে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে, যেন উন্মাদে পরিণত হয়েছে। ঘুষি, ঠেলা, ধাক্কা, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। যেন এই লড়াই কেবল প্রতিপক্ষের আঘাত করার নয়, বরং নিজেদের অস্তিত্ব প্রমাণের। রক্তমাখা ঠোঁটে কণ্ঠে বিষ মিশিয়ে আফনান ফিসফিস করে বলে, তোর সামনে দিয়ে আমি ইচ্ছেকে নিয়ে যাব, যে কোনো মূল্য, ও আমারই হবে। ধূসরের ঠোঁটের কোণে এক
একটুখানি হাসি খেলে যায়, চোখ দুটো জলজল করে ওঠে এক ধরনের বন্যতায়। আফনানকে বুক বরাবর সজোরে এক লাথি মারে, যেন শ্বাস আটকে আসে আফনানের। ধূসর এবার সামনের দিকে ঝুঁকে নিচু স্বরে গলার গর্জনের মতো ভয় ছড়িয়ে বলে, তোকে এত সাহস দিল কে? তুই চোখ ধরেছিস আমার ঘরের দিকে? আমার সাফিয়া, আমার ইচ্ছা, ওকে নিজের করে নিতে চাস? আমি তোর চোখ কুপড়ে ফেলবো, তোর স্পর্শের ধুলো ওর গায়ে লাগতে দেব না। আফনান কাশি দিয়ে আবার উঠতে চায়, কিন্তু ধূসর থেমে থাকে না, আবার আঘাত করে বসে। চোখে এতটাই দৃশ্য ইচ্ছের ভয়াবহ মুখ, সেই করুণ আরতি আর তার প্রতিশ্রুতি। মামনি, সাফিয়া বড় হয়ে কিন্তু মিসেস ধূসর হবে, এই যে কথা দিলাম। আফনান মাটিতে পড়ে কাঁপছে, মুখ থেকে টপটপ করে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে গেছে, চোখ কুঁচকে আছে তীব্র যন্ত্রণায়, নিঃশ্বাস ভেঙে যাচ্ছে, যেন মুহূর্তেই নিস্তেজ হয়ে যাচ্ছে। ধূসরের চোখে তখন শুধু আগুন, বুকের ভিতর থেকে ওটা এক রকমের রক্তপিপাসু উত্তেজনা, যেন কাঁপিয়ে দিচ্ছে চারপাশের বাতাসটাকেও। ইচ্ছে স্তব্ধ। ধূসরের আঘাতের পর আঘাতে যখন আফনান নিস্তেজ হয়ে পড়ে, তখন যেন ইচ্ছের হুঁশ ফিরে আসে। চোখ ছলছল করছে, কিন্তু ভয়ের চোটে গলা শুকিয়ে কাট, কিছু বলতে পারছে না, শুধু ভাবছে আফনান ভাই যদি মরে যায়। ধূসর ভাই তো থামছেই না। ঠিক সেই মুহূর্তেই যেন প্রাণের জোরে ইচ্ছে ছুটে আসে ধূসরের দিকে, পেছন থেকে দু হাতে জড়িয়ে ধরে ধূসরকে থামানোর আশায় কাঁপা কণ্ঠে বলে ওঠে, মরে যাবে, হার মেরো না প্লিজ, ছেড়ে দিন ভাইয়া ওনাকে প্লিজ। দুজন মুহূর্তের জন্য থেমে যায়। ইচ্ছের স্পষ্ট কাঁপা চোখ, সেই কণ্ঠস্বর। ধূসর ধীরে ধীরে হাত নামিয়ে নেয়, যেন বাস্তবতা ধাক্কা দিয়ে ফিরিয়ে নিয়ে আসছে তাকে। ধূসর আফনানকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু চোখে মুখে এখনো আগুনের শিখা। ধীরে ধীরে ইচ্ছের দিকে ফিরে তাকায়, ইচ্ছে তখনও কাঁপছে, চোখে ভয় কুকিয়ে উঠে বলে, প্লিজ আর না, মরে যাবে প্লিজ ভাইয়া, ওনাকে ছাড়ুন। ধূসর একটুও না থেমে ইচ্ছেকে কোলে তুলে নেয়। চারপাশে স্তব্ধ, শুধু ইচ্ছের কাঁপুনি আর সবার স্তব্ধ দৃষ্টি। ধূসর সোজা কাজের সামনে গিয়ে বসে পড়ে সিংহাসনের মতো সোফায়, কোলে তখনও ইচ্ছে। তারপর ঠান্ডা গলায় কিন্তু রাগে ধপধপ করতে করতে থাকা চোখে জয়কে বলে, তোর সো কল্ড ভাই আর ওর সম্মানিত আব্বাজানকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরিয়ে এনে যায়। আর সেকেন্ড ওরা থাকলে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। আশেপাশে যারা ছিল সবাই থমকে তাকিয়ে থাকে এই দৃশ্যের দিকে, কেউ সাহস করে কিছু বলতে পারে না। ধূসর তার নির্ভুল আত্মবিশ্বাস আর একরোখা চাহনিতে চারপাশে এক দৃষ্টি শাসনের রেখা টেনে দেয়। ইচ্ছের মুখে কোনো কথা নেই, কিন্তু ধূসরের চোখে এক জলাময়ী ঘোষণা যেন বাজছে, এই মেয়েটি আমার, আর আজকের রাতে পৃথিবী উল্টে গেলেও এই মেয়ে আমার হবে। ইচ্ছে তখনও ধূসরের বুকে মাথা রেখে নিঃশব্দে চোখ বন্ধ করে আছে, মনে মনে স্বস্তির শ্বাস ফেলেছে ইচ্ছে। সকাল 6:03। বাহিরে তখন নিস্তব্ধ এক পরিবেশ, যেন প্রকৃতি নিজেই গভীর নিঃশ্বাস ফেলে দিন শুরু করেছে। পূর্ব আকাশে নরম সোনালি আলো ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে, পাখিটা জেগে উঠেছে। কখনো শালিক, কখনো দোয়েল, আবার কখনো চঞ্চল কাকের ডাক ভেসে আসছে দূরের দিগন্ত থেকে। পুকুরের জলে ধীরে ভেসে বেড়াচ্ছে সাদা পালকের রাজহাঁসের দল। মাঝে মাঝে তারা সম্মিলিতভাবে ডাকছে, একটি অদ্ভুত কিন্তু সুরেলা সঙ্গীত সৃষ্টি করে চলেছে তারা। মির্জাবাড়ির আঙিনায় বিশাল শিউলি গাছটি যেন রাতে তার সমস্ত ফুল ঝরিয়ে দিয়েছে। মুক্তোর দানার মতো ঝরে পড়া সেই শিউলি ফুলগুলোর আঙিনার চারপাশে ছড়িয়ে এক অদ্ভুতপূর্ণ শুভ্রতার ঢেকে দিয়েছে পুরো মাটি। সেই স্নিগ্ধ ফুলের সুবাসে মুগ্ধ করেছে চারপাশ। বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি, তবু সেই প্রশান্তির পর্দা ভেদ করে ভেতর থেকে ভেসে আসছে অস্থিরতা। মির্জাবাড়ির অভ্যন্তরে তখন ভিন্ন এক দৃশ্য। বাইরের প্রশান্ত প্রকৃতির বিপরীতে ভিতরে বিরাজ করছে উৎকণ্ঠা আর কান্না। নারীকণ্ঠে এক দীর্ঘশ্বাসে ভেসে আসছে আকুল হাহাকার। কারোর মা, কারো বোন অথবা প্রিয়জনের জন্য কেঁদে চলেছে তারা। কখনো গলা চেপে কান্না, আবার কখনো হঠাৎই চিৎকার করে উঠে বুক চাপড়ে। ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি ছড়িয়ে গেছে সেই কান্নার তরঙ্গ। বাড়ির পুরুষেরা একে একে জড়ো হচ্ছে, কেউ মাথা নিচু করে বসে, কেউ বা পায়চারি করছে নীরবে, কেউ ফোনে কথা বলছে উৎকণ্ঠার কণ্ঠে। আর সেই সব কিছুর মাঝখানে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পেঁচিয়ে ধরছে এই রাজকীয় বাড়িটিকে, যেন একটা নিঃশ্বাস ঝড় আর তার আগমনের বার্তা দিয়ে যাচ্ছে এই শান্ত সকালেই। রোকসানা মেয়েকে এক ঝলকে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারে না। এক রাতে আতঙ্ক, উৎকণ্ঠা, শূন্যতা সব একত্র হয়ে বুক ফাটানো কাঁদনে পরিণত হয়। ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার বলে, তুই ভালো আছিস মা? তোর কিছু হয়নি তো?
তোকে কিছু হলে আমি বাঁচতাম না। আর ইচ্ছে মায়ের সন্নিধে এসে যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলে। বুকের ভেতরে জমে থাকা ভয়, লজ্জা, দুঃস্বপ্ন একসাথে ঝরে পড়ে অশ্রু হয়ে। ইচ্ছেও কাঁদতে কাঁদতে বলে, আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। দূরে একটু আড়ালে দাঁড়িয়ে ইনায়েত ও রফিক তালুকদার চোখে এক ধরনের কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে হৈমন্তী ও ধূসরের দিকে। তাদের মুখভঙ্গিতে অসন্তোষ আর সন্দেহ স্পষ্ট। ঠিক তখনই হৈমন্তী ধীরে ধীরে এগিয়ে আসে ধূসরের দিকে। কোনো কথা নেই, কোনো ভূমিকা নয়। এক ঝটকায় ধূসরের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়, এমনভাবে যেন সব রাগ, অভিমান, অসহায়তা সবকিছু সেই এক চড়েই ঢেলে দেয়। হঠাৎ ছন্দপতন ঘটে যায় পরিবেশে। রোকসানা আর ইচ্ছে থমকে যায় হৈমন্তীর এমন কাণ্ডে। ইচ্ছে মাথা তুলে তাকিয়ে দেখে ধূসরের গাল লাল হয়ে উঠেছে, কিন্তু চোখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু গম্ভীর নীরব এক দৃষ্টি, যা কিনা কারোর চোখে এড়িয়ে যায় না। আলো আধারিতে ভরা ঘরের এক কোণে দাঁড়িয়ে ধূসর, চোখে রাজ্যের ক্লান্তি, হৃদয়ে ঝড়। এমন সময় ওপাশ থেকে হৈমন্তীর ভারী কণ্ঠে কথাগুলো শোনা যায়, কিন্তু কণ্ঠে অভিমান নয়, যেন বিস্ময়, যেন বুক ফাটা যন্ত্রণা। তুমি ইচ্ছেকে উদ্ধার করতে গিয়েছিলে ধূসর, তাহলে কেন বিয়ে করলে? চোখ ভিজে ওঠে হৈমন্তীর, ঠোঁট কাঁপে। তুমি কি একবারও মনে করনি তোমার বাবা মা এখনো বেঁচে আছে, আমরা আছি ধূসর? আমাদের সম্মান, আমাদের সমাজ কিছুই মনে পড়লো না তোমার? ধূসর চুপ করে থাকে, বুকের ভিতরে আগুন জ্বললেও ঠোঁট থেমে থাকে। অনেক কিছু বলতে চায়, কিন্তু মাকে ঠিক এমন সময়ে ভেঙে দিতে চায় না ধূসর। তবে সে নীরবতা ভেঙে ফেলে হৈমন্তী নিজেই। এবার আর্তনাদের মতো গর্জে ওঠে, ইচ্ছেকে ডিভোর্স দিবে। আমি মীরাকে কথা দিয়েছি, তোমার বিয়ে ওর সাথেই হবে। আমি এই বিয়ে মানি না ধূসর, কিছুতেই না। ধূসরের চোখ মুহূর্তেই লাল হয়ে যায় মায়ের এমন কথায়, যেন চোখের সামনে কেউ তার অস্তিত্বকে অস্বীকার করেছে। বুক ধকধক করে ওঠে, শরীরের রক্ত যেন এক ঝটকায় মাথায় উঠে আসে। তীব্র রাগে দাঁত চেপে ধূসর এক পা এগিয়ে যায়, গলায় দমচাপা গর্জন। আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আমি ইচ্ছেকে কখনো ছাড়বো না মা, কখনো না। ধূসরের গলা কাঁপে, কিন্তু কণ্ঠে নিঃসংশয় দৃঢ়তা। তুমি সব পরে ভুলে যেতে, আমি না, আমি তাকে ভালোবাসি, শুধু আজ থেকে না, মরণের আগ পর্যন্ত। আর আমার মরণ হবে তখনই যেদিন ওর চোখে আমার জন্য এক ফোঁটা অনুভব থাকবে না। ধূসর একটানা বলে চলে, চোখে পানি জমলেও কণ্ঠে কোনো ভাঙন নেই। ইচ্ছাকে আমি শুধু ভালোবাসি না, আমি জানি, আমি তাকে বুঝি, আমি তাকে নিঃস্বার্থভাবে চাই। ইচ্ছে আমারই থাকবে। এই ভালোবাসার ওপর কেউ রাজনীতি খেলার চেষ্টা করলে আমি সেই রাজনীতিকেও শেষ করে দেব। ঘরে নেমে আসে নিস্তব্ধতা, শুধু ধূসরের শ্বাস প্রশ্বাস যেন তীব্র কোনো যুদ্ধের শেষ ধ্বনি। হৈমন্তী কিছুক্ষণ নীরব তাকিয়ে থাকে। ছেলের চোখে চোখ ছিল না কোনো অহংকার, ছিল না কোনো হুমকি, ছিল না কোনো কিছুই, ছিল শুধুমাত্র অভিমানে ভেজা তীব্র ভালোবাসার সুর। ইনায়েত তালুকদার একবার গম্ভীর গলায় বলে ওঠেন এমন সময়, হিমন্তী, এসব বিষয়ে আর তুমি ভেবে কোনো লাভ নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে, তো আমাদের এই সিদ্ধান্ত সবার মঙ্গল বয়ে আনবে। ইনায়েত সাহেবের কণ্ঠে ছিল একরকম স্থিরতা, যেন অনেক ভেবেচিন্তেই কথা বলছেন। রফিক সাহেব সরাসরি কিছু না বললেও মুখারবে বলছে তিনি সন্তুষ্ট, এই সম্পর্কটা তারও পছন্দ হয়েছে। কিন্তু হৈমন্তী তালুকদার সেই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে পড়ে। কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা স্বরে বলে উঠলেন, তাহলে বুঝলাম আমার মতামতের এখানে কোনো মূল্যই নেই। আমার ইচ্ছার আমার আপত্তি সবই অবান্তর। চোখে মুখে বিস্ময়, ক্ষোভ তার আশায় ছায়া নিয়ে ধীরে ধীরে আবার বলেন হৈমন্তী, তোমরা তাহলে সত্যি মনে করো আমার কোনো মতামতের প্রয়োজনই নেই? আমি কেবল এই পরিবারের একজন স্ত্রী, যার কাজ কেবল চুপ করে সিদ্ধান্ত মেনে নেওয়া। আমার ছেলে, আমার আদরের ছেলে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর সেখানে আমার একটু কথা বলার অধিকার নেই। কণ্ঠে ছিল এক গভীর অপেক্ষার সুর, কিন্তু চোখ দুটো জলজল করছিল অভিমানে। তারপর নিজেকে আর সামলাতে না পেরে দৃঢ় কণ্ঠে বলে ওঠে নিজের স্বামীর উদ্দেশ্যে, এইখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। ঈশিতার বাবা, আপনি দয়া করে দ্রুত গাড়ির ব্যবস্থা করুন। আমি আজই বাড়ি ফিরতে চাই, এক্ষুনি। এই বলে রাগে, অভিমানে আর অপমানে হনহন করে ঘরের ভিতরে ঢুকে পড়েন হৈমন্তী। দরজার ভেতর থেকে ধপ করে বন্ধ করে ফেলে। বাইরে রয়ে গেল নীরবতা, আর ইনায়েত তালুকদারের মুখে এক নিঃশব্দ উত্তাপ। এত সবের মধ্যে নীরব হয়ে বসে আছেন রোস্তম মির্জা। বাইরের বিশৃঙ্খলা, চারিপাশের
চারিদিকে চিৎকার, কান্না আর উত্তেজনার মাঝেও যেন একা তিনি ডুবে আছেন নিজের গভীর চিন্তায়। চোখের নিচে কালশিটে দাগ, কপালে ভাঁজ, গালভর্তি ক্লান্তির ছাপ। সব মিলিয়ে রোস্তম মির্জা যেন এক জ্যান্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে বসে আছেন ঘরের এক কোণে। চোখে কোনো রাগ নেই, অভিমানও নেই, আছে কেবল এক ধরনের বিষণ্ণতা। নিজের ছেলের বিয়ে জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটি, যেখানে তিনি সব চেয়েছিলেন হাস্যোজ্জ্বল মুখে অতিথিদের পাশে দাঁড়াতে, ছবি তুলতে, নাচ গানে মাতোয়ারা হতে। সেই আনন্দ আজ বিষাদে পরিণত হয়েছে। আর এই বিষাদের উৎস আর কেউ নয়, স্বয়ং তার রক্তের সম্পর্কের মানুষ আলিফ মির্জা। ভাগ্নের ওপরে এমন অমানবিক আক্রমণ, এমন নোংরা ষড়যন্ত্র যে নিজেরই ভাই করে, তা রোস্তম মির্জার পক্ষে মেনে নেওয়াটা দুর্বিষহ। তার নিজের পেটের ভাই না হলেও রক্তের সম্পর্কে কাছের মানুষ তো ছিল। সেই মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কিভাবে নিজেরই রক্ত, নিজেরই আত্মীয় স্বজনের এমন কালো অধ্যায় রচনা করতে পারে? বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে তার মাথায়। বারবার নিজেকে অপরাধী ভাবছেন, আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে কোথাও না কোথাও তিনিও ব্যর্থ, পরিবারকে একসাথে রাখতে পারেননি, চোখে আঙুল দিয়ে দেখতে পারেননি এই ভয়াবহতা আসতে চলেছে। কেউ হয়তো বলতেই পারে তার কিছু করার ছিল না, কিন্তু একজন অভিভাবক, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে তার মন মানছে না এই যুক্তি। রোস্তম মির্জার পাশে বসে জয় নিজের ছেলে, যার আজ নতুন জীবনের শুরু হওয়ার কথা ছিল, ছেলের চোখে আনন্দের কোনো রং নেই, কোনো কিছুই নেই, আছে দুশ্চিন্তা। আর বাবার কাঁধে হাত রেখে তাকে শক্ত থাকার কথা বলা। জয় কাঁপা গলায় বলছে, আব্বা প্লিজ এমন করো না, আমরা একসাথে সামলে নেব। সবাই আসে পাশে, আপনি ভেঙে পড়লে আমরা কি করে সামলাবো? রোস্তম মির্জার স্ত্রী জাকিয়া মির্জা চোখে জল টলমল করছে, অথচ মুখে এক কঠিন শক্তি নিয়ে তিনি রোকসানা আর ইচ্ছের পাশে বসে আছেন, যেন মা হয়ে সমস্ত যন্ত্রণা নিজে গিলে অন্যদের মমতায় জড়িয়ে রাখতে চান। তিনি বলছেন, কান্না থামাও সানা, যা হওয়ার হয়ে গেছে। আমরা এখন একসাথে, এইটাই বড় কথা। মির্জা ভাই যা করেছেন তার বিচার হবেই, কিন্তু তোমরা ভেঙে পড়লে চলবে না। আমাদের এখন নতুনভাবে শুরু করতে হবে। রোকসানা ঠোঁট কামড়ে কান্না চেপে রেখেছে, আর ইচ্ছে চুপচাপ বসে আছে, মাথা নিচু, চোখ দুটো লাল, যেন সবকিছুর পরেও তার নিজের কোনো অনুভব নাই, শুধু এক অপার শূন্যতায় ঘিরে রেখেছে তাকে। জাকিয়ার কথাগুলো যেন কানে ঢুকছে ঠিকই, কিন্তু হৃদয়ে পৌঁছাতে পারছে না। পুরো বাড়িটা তখন কেমন নিঃশব্দ হয়ে গিয়েছে। বাইরে যত গলাবাজি, উত্তেজনা, প্রশ্ন আর উত্তর, ভিতরে ততটাই ভারী এক নিস্তব্ধতা, যেন চারপাশে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। এমন একটি পরিবার যারা একসময় সুখ, প্রশান্তির, সম্প্রীতির প্রতীক ছিল, আজ সেখানেই বিশ্বাসের ভাঙন, রক্তের বিশ্বাসঘাতকতা আর নীরব কান্না। রোস্তম মির্জা মাথা নিচু করে ফিসফিসিয়ে বলেন, আমি ভাবতেই পারিনি আমাদের ঘরে এমন এক ভয়ঙ্কর সাপ লুকিয়েছিল। দোয়াই তার বাবার হাত চেপে ধরে বলে, আব্বা আপনি আমাদের শক্তি, আপনি ভেঙে পড়লে আমরা হারিয়ে দেব। এসবের মাঝে সময় থেমে থাকে না, বরং সময় যেন খুব ধীরেই চলতে থাকে। প্রতিটি মুহূর্ত দগদগে হয়ে ওঠে, আর ইচ্ছের জন্য সবাই এক এক করে নিজের নিজের জায়গা থেকে দাঁড়াতে শুরু করে। আর রোস্তম মির্জা, তিনি তার দীর্ঘ জীবনের এক অন্ধকার অধ্যায়ের শুরু দেখছেন, যেখানে যুদ্ধ শুধু বাইরের নয়, ভিতরেরও। এখন শুরু হবে প্রতিশোধ, বিচার আর সম্পর্কে নতুন করে সংজ্ঞায়ন। আকাশে ভোরের আলো ফুটে উঠেছে, তবে সূর্যের আগমন এখনো হয়নি। সারা ছাদ জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডাক আর সকালের হিমেল বাতাস। সেই বাতাসে ধূসরের রেশমি চুল এলোমেলো হয়ে উঠছে, চোখে তার দূরের বাগান বাড়ির দিকে এক দৃষ্টিতেই চেয়ে থাকা। সেখানে দূরে কোথাও হয়তো হারিয়ে যাওয়া সময় কিংবা একটা নাম, ইচ্ছে। ধূসর দুই হাত পকেটে ঢুকিয়ে স্থির দাঁড়িয়ে, ঠোঁটে কোনো শব্দ নেই, চোখে হাজারো শব্দ। কপালে বয়ে যাওয়া একগুচ্ছ চুল মাঝে মাঝেই চোখে এসে পড়ছে, কিন্তু ধূসর তাতে কিছু মনে করছে না। এমন সময় পেছন থেকে এসে রাদিফ ধীরে ধীরে ধূসরের কাঁধে হাত রাখে। এইখানে কি করছিস ধূসর? এই নীরবতা তো তোর জন্য নয়। ধূসর কিছু বলে না, বরং চোখ এখনো বাগান বাড়ির দিকে, যেন এই বাড়িটার ইট পাথরের ফাঁকেই সে ইচ্ছের নিঃশ্বাস খুঁজছে। রাদিফ একটু থেমে আবারও বলে, সব ভুলে যা রে, তুই এখনো ওর জন্য নিজের ভেতরের শান্তিটুকু পুড়িয়ে ফেলেছিস। আজ তো তোর নিজের দিন, তোর জীবনের সবচাইতে বড় পাওনা। তুই নিজেই তো বলতি, যদি কখনো ইচ্ছে তোর হয় তাহলে জীবন শুরু হবে নতুন করে।
ধূসর ধীরে মুখ ঘোরায়, মুখে হাসির কোনো রেখা নেই, কিন্তু চোখে নিঃসীম দৃঢ়তা। নিচু গলায় বলে, জীবন শুরু হবার কথা ছিল ওকে নিয়ে, আর এখন শুরু নয়, আমি শেষ দেখতে এসেছি রাদিফ। রাদিফ চুপ হয়ে যায়। এই মুহূর্তে কিছুই বলার থাকে না। কেবল সূর্যের প্রথম রশ্মি তখন ছাদের এক কোণায় এসে পড়েছে, আর ধূসর আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক যেমন একজন সৈনিক চায় আকাশ তার যুদ্ধের সাক্ষী হোক। শেষের আগ মুহূর্তে হয়তো শান্তি নেই, তবে যুদ্ধ থামেনি, তাও ইচ্ছে ঘুরের জন্য। ধূসর গম্ভীর মুখে পা ফেলে নিচে নামার সিঁড়ির দিকে এগিয়ে যায়, রাদিফের প্রশ্নবিদ্ধ দৃষ্টি উপেক্ষা করে। প্রতিটি ধাপে ধূসরের পায়ের ভার যেন মেঝেতে ধ্বনি তুলেছে, যেন আগমনের বার্তা দিচ্ছে। পেছনে রাদিফ দাঁড়িয়ে থাকে নীরবে, ধূসর পকেটে দুই হাতে হাত ঢুকিয়ে শান্ত অথচ দৃঢ় ভঙ্গিমায় একে একে ধাপ পেরিয়ে আসে, যেন এক সৈনিক যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। নিচতলায় বসার ঘরে আলো হালকা কমিয়ে রাখা, অস্থির বাতাস যেন চারপাশেই থমকে গেছে। সেখানে আগে থেকেই বসে আছে তূর্ণ, তৌফ, ধূসরের বাবা এবং চাচা। সবার মুখে এক ধরনের অস্থিরতা, চাপা টেনশন। ঘরের মাঝখানে একটা সোফায় বসে আছে রোকসানা, কোলে গুটিয়ে রাখা একটি ছোট্ট শরীর। ইচ্ছে, চোখ বন্ধ, মুখে নিস্তেজ ভাব, যেন একটাই নাম এখন সবার চিন্তার কেন্দ্রবিন্দুতে, ইচ্ছে। ধূসর ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়, তার চোখ পড়ে রোকসানার কোলে নিসার হয়ে পড়ে থাকা ইচ্ছের মুখে। ধূসরের দৃষ্টি ঠান্ডা, কিন্তু ভেতরের ঝড় যেন দুই চোখে স্পষ্ট। এই এক পলকে দৃষ্টিতে জমে থাকা হাজারটা অনুভূতি ছায়া পড়ে। চারপাশ নিস্তব্ধ, কারোর কোনো শব্দ নেই। ধূসর তাকিয়ে থাকে, নির্বাক, অচঞ্চল, যেন এই মুহূর্তে পৃথিবীর বাকি সব অনুপস্থিত, কেবল ইচ্ছে আর সেই মুখোমুখি নিঃশব্দে। ধীর পায়ে ধূসর রোকসানার সামনে এসে দাঁড়ায়, যেন পৃথিবীর সমস্ত ব্যস্ততা, উত্তাপ আর গর্জন থেমে গেছে ঠিক এই এক মুহূর্তের জন্য। সোফায় বসে থাকা রোকসানার চোখে তখনও উদ্বেগ, ক্লান্তি আর একরাশ মাতৃত্বের উৎকণ্ঠা। ধূসর কোনো শব্দ না করে ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে রোকসানার ঠিক সামনে, যেন নিজেকে সম্পূর্ণভাবে তুলে দেয় রোকসানার স্নেহের ছায়ায়। তারপর খুব আলতো করে সাবধানে, যেন ভাঙা কাচের মতো স্পর্শ করছে। ধূসর রোকসানার দুই হাত নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। সেই মুঠোর মধ্যে অসীম সম্মান, মমতা আর হৃদয়ের এক নিঃস্ব কাঁপন। মা আর ছেলের সম্পর্ক অনেক সময়ই নীরবতার মধ্যেই গভীর হয়ে ওঠে, আর এই মুহূর্ত সেই নীরবতায় শ্রেষ্ঠ প্রকাশ। ধূসর মায়াবী চোখে রোকসানার চোখে চেয়ে থাকে, এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর কাপা গলায় বলে ওঠে, আমি কথা রেখেছি মামনি, আগে চেয়েছিল, জিততে চাও ছিল, কিন্তু আজ এটা নিখাত ভালোবাসা, খাঁটি, নির্মল, নিঃশর্ত ভালোবাসা। রোকসানা কোনো শব্দ করেন না, শুধু চোখ ভিজে ওঠে মুহূর্তে। রোকসানার মনে হয় ধূসর সেই ছোট্ট ছেলেটি, যে খেলার জন্য রাগ করে গাল ফুলিয়ে বসে থাকত, যে রাতে জেগে উঠে মামুনির কোলে মুখ গুজে ঘুমাতে চাইত। সেই ধূসরই যেন ফিরে এসেছে আবার, আরও পরিণত হয়ে, আরও ভালোবেসে। রোকসানা ধীরে ধীরে ধূসরের দুই হাত নিজের বুকে টেনে নেয়, একবার নয়, দুইবার পরপর চুমু খান সেই হাতের উপরে, যেন আশীর্বাদে মুড়ে দেন ধূসরকে। তারপর নিজের কপালের কোঁচা সোজা করে ধূসরের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলেন, আমি জানি তালুকদার আব্বা, তুমি কখনো ভুল করতে পারো না, আমাদের গর্ব আর আমার ভরসা। ধূসর এবার নীরবেই উঠে দাঁড়ায়। চারপাশে তখনও শোরগোল, কান্না, উদ্বেগে জর্জরিত পরিবেশ, কিন্তু ধূসরের চোখে তখন শুধুই এক জেদে দেরিও যেন আর সহ্য হচ্ছে না তার। সোজা এগিয়ে গিয়ে রোকসানার কোলে শুয়ে থাকা ইচ্ছেকে এক ঝটকায় নিজের বাহুতে তুলে নেয় ধূসর। সকলের চক্ষু চড়ক গাছ, যেন এই দৃশ্য কেউ কল্পনাও করেনি। রোকসানা প্রথমে কিছু বলতে গিয়েও থেমে যান। ছেলের চোখে যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানে তার ক্ষমতা পর্যন্ত যেন তুচ্ছ। লজ্জা, ভয় আর বিস্ময়ে চুপ করে থাকেন তিনি। আর সেই মুহূর্তে বাড়ির অন্যরা, বিশেষ করে আত্মীয় স্বজন, চোখ বড় করে তাকিয়ে থাকে, কারোর মুখে কোনো শব্দ নেই। ধূসরের বাহুতে থাকা ইচ্ছে যেন এক মুহূর্তে জ্বলে ওঠে লজ্জায়, মুখের চারপাশ রক্তিম হয়ে যায়। বাবার সামনে, চাচাদের সামনে এইভাবে ইচ্ছে ছটপট করতে থাকে ধূসরের হাত থেকে বেরিয়ে যেতে, শরীর গুটিয়ে নেয় লজ্জায়, ফিসফিস করে গলা নামিয়ে বলে ওঠে, নামিয়ে দিন অশুভ পুরুষ, প্লিজ, দেখছে সবাই। এর বিপরীতে ধূসর শুধু ইচ্ছের দিকে মুখ নামিয়ে বলে, রেড স্ট্রবেরি, অসভ্যতা আমরা কিছু না করতে অসভ্য হয়ে গেলাম, তাহলে আজকে 27 বছর ধৈর্যের সীমানা পার করি। ধূসরের ঠান্ডা নির্ভার কণ্ঠে এমন জেদ যেন বাতাস কাঁপিয়ে দেয়। ইচ্ছে চুপ করে যায়,
তার হৃদয় জুড়ে তখন কেবল ধূসরের উষ্ণ নিঃশ্বাস, কণ্ঠের ভয়াবহ স্থিরতা আর চারপাশে থমথমে পরিবেশ। ধূসর নিজের বাহুতে ইচ্ছেকে শক্ত করে আগলে ধরে দৃঢ় পায়ে মির্জাবাড়ির বাইরে পা বাড়ায়। চোখে মুখে বিস্ময়, আনন্দ ছায়া নিয়ে উপস্থিত সবাই একে একে পিছনে সরে দাঁড়ায়। কেউ কিছু বলতে চায়, কেউ চুপ করে নিঃশ্বাস চেপে রাখে। হঠাৎই পিছন থেকে একটি কণ্ঠস্বর ধূসরকে থামিয়ে দেয়। ইনায়েত তালুকদারের গম্ভীর কণ্ঠ, চোখ জ্বলছে অভিমানে, অথচ কণ্ঠে ভয় করে এক ধরনের পিতৃস্নেহ আর অপার নিয়ন্ত্রণের সুর। সাপিয়েনকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ তুষার? ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখো আমি এখানে জীবিত। ধূসর দাঁড়ায় না, পেছনে ফিরে তাকায়ও না একবারও। সামনের দিকে তাকিয়েই কণ্ঠ নীরব অথচ শানিত। আপনার সাফি এখন তো স্বামীর কোলে চেপে শ্বশুরবাড়ি যাচ্ছে, আর সে স্বামী আমি। আপনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আমি জানিতে এসেছিলাম, তা নিয়েই ফিরছে। আমার ইচ্ছে কেন। শব্দগুলো যেন ছুরি হয়ে বাতাসে ছেদ করে যায়। এক মুহূর্তেই মুখ থুবড়ে পড়ে যায় কর্তৃত্ব, সব অহংকার। আর ধূসর, সে এক হাতে ইচ্ছেকে বুকের সাথে চেপে ধরে, অন্য হাতে সময়ের থামিয়ে দেওয়ার মতো দৃঢ়তার মির্জাবাড়ির গেট পেরিয়ে যায়। শীতল সকালের বাতাসে রক্তের চাপ ছুঁয়ে যায় যেন। আর ইচ্ছে কেবল ধূসরের বুকের ধ্বংসাত্মক স্পন্দনের মাথা গুঁজে থাকে। কিছুক্ষণ পর মির্জাবাড়ির ধুলো উড়িয়ে কালো মার্সিডিজ বেঞ্চ ছুটে চলে রাস্তার বুক চিরে। ঘূর্ণায়মান চাকা যেন আজ কোনো গন্তব্য নেই, বরং কোনো অদৃশ্য প্রতিজ্ঞার দিকে ধাবমান। বজ্রকণ্ঠে চালকের সামনে বসে ধূসর মুখে কোনো আবেগ নেই, চোখে স্থির দৃষ্টি। সামনের রাস্তা যেন তার প্রতিপক্ষ, আর সামনে যেন প্রতিযোগী। কোনো গান নেই, কোনো কথা নেই, শুধু ইঞ্জিনের গর্জন আর ধূসরের নিঃশব্দ প্রতিজ্ঞা। গাড়ির ভেতরে ধূসরের পাশের সিটে বসে আছে ইচ্ছে। জানালার কাচ নামিয়ে দিয়েছে। সকালের কোমল হাওয়ায় তার এলোমেলো চুল উঠছে। ইচ্ছে জানালার বাইরে মুখ বের করে চোখ বন্ধ করে রেখেছে, এমনভাবে যেন একটুখানি মুক্তি খুঁজছে। হাওয়ার পরশে নিজেকে হারিয়ে দিতে চাইছে, কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই মুহূর্তগুলোর চিত্র, যখন সব উল্টো পাল্টো হয়ে গিয়েছিল। ধূসর ভাইয়ের মুখ, তার কঠোর চোয়াল আর গভীর চোখ, আর তার বলা প্রতিটি শব্দ যেন এখনো কানে বাজে। অন্যদিকে বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে তৃণ, রাদিফ আর তুফ ধূসরের এমন প্রতিজ্ঞার কথা শুনে একবার হেসেই ওঠে। তুফ তো খুশিতে শীষ বাজিয়েই ফেলে। তৃণ মুচকি হেসে বলে, এই তো আমাদের ধূসর, প্রেমিকের ছায়ায় যোদ্ধা। অন্ধকার ঘরের ভিতরে ঈশিতাকে দেয়ালের সঙ্গে চেপে ধরেছে তৃণ। আলো বলতে শুধু জানালা দিয়ে আসা এক টুকরো হালকা হলুদ আলো, যা ঈশিতার মুখে পড়ে তার লজ্জামাখা অভিব্যক্তিটাকে স্পষ্ট করে তোলে। ঈশিতার চোখের পাপড়ি ভারী, ঠোঁট কাঁপছে অল্প, নিঃশ্বাস যেন গভীর হয়ে উঠেছে। তৃণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশিতার চোখে। এক হাতে ঈশিতার কোমর শক্ত করে ধরে, আরেক হাতে চিবুকটা আলতো করে তোলে। তুমি জানো না কতটা কষ্ট হচ্ছে আমার। তৃণের গলা ভারী হয়ে আসে। ধূসর আমার আগে বিয়ে করে ফেললো, এটা আমি মেনে নিতে পারছি না জান। আমার রক্ত গরম হয়ে যায় যখন ওদের একসাথে দেখি। আমি আর সইতে পারছি না, আমি আর লুকিয়ে থাকতে পারবো না। বলেই তৃণ ঈশিতার গালে ঠোঁট ছুঁয়ে দেয় গভীরভাবে। ঠোঁটের কোণে এক তৃষ্ণার ছোঁয়া, অথচ গভীরে একরকম যন্ত্রণাও লুকিয়ে। ঈশিতা চমকে ওঠে, তারপর ধীরে ধীরে তৃণকে জড়িয়ে ধরে। হাত দুটো তৃণের পিঠের দিকে থামে, যেন সেই জ্বালাটুকু ভাগ করে নিচ্ছে। তৃণের নিঃশ্বাস এবার ঈশিতার কানের পাশে এসেই থামে। আমি খুব দ্রুত ধূসরের সব বলতে চাই, জানিয়ে দিতে চাই আমাদের কথা। আমি আর অপেক্ষা করতে পারছি না। ঈশিতা এবার ঠোঁটে আঙুল তুলে চুপ করিয়ে দেয় তৃণকে। চুপ। গলায় মায়া মেশানো সুর। আমার পরীক্ষা শেষ হোক না আগে, আর কদিনই তো। তারপর আপনি বাড়িতে প্রস্তাব দিন। আম্মু আব্বু যখন জানবে আপনি আমার পাশে চিরদিন থাকতে চান, তখন না হয় সব কিছু নতুন করে শুরু হবে। তৃণ ধীরে ধীরে ঈশিতার আঙুল নিজের হাতে নিয়ে ধরে রাখে, মাথা নিচু করে বলে, তুই পালিয়ে যাবি না তো? ধূসর ভাকেও যদি আমাকে ভুল বুঝে, যদি আমাদের আলাদা করার চেষ্টা করে। ঈশিতা মাথা নাড়ে। আমি আপনার, শুধুই আপনার। কেউ যদি আমাদের ভুল বোঝে, তাদের ভুল প্রমাণ করব আমরা একসাথে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না তৃণ, এইটুকু বিশ্বাস থাকতে পারেন। তৃণ তখন ঈশিতাকে আবার জড়িয়ে ধরে, চোখ দুটো বুঝে, গভীর নিঃশ্বাসে যেন নিজেকে সংবরণ করে।
ঘরের অন্ধকার আরো গাঢ় হয়, কিন্তু তাদের ভালোবাসার আবেশে ঘরটা যেন এক গোপন নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, যেখানে শুধু দুটো মানুষের স্পর্শ, প্রতিজ্ঞা আর হৃদয়ের শব্দই শুনতে পাওয়া যায়। এমন সময় বাইরে থেকে রুহির চিন্তিত গলা ভেসে আসে। ঈশিতা, তুই কোথায়? ডাকটা শুনে ঈশিতার ভেতরে হঠাৎ ভয় চেপে বসে, চোখে মুখে ছায়া নামে উৎকণ্ঠার। তৃণীর চোখের দিকে তাকিয়ে বলে ওঠে চাপা স্বরে, ছেড়ে দিন আমায়, রওনা দিতে হবে। রুহি ডাকছে, কেউ কিছু জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তৃণী যেন কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশিতার মুখের দিকে, একটু বেদনার মতো, একটু তৃষ্ণার মতো। তারপর খুব ধীরে, খুব নরম করে ঈশিতাকে নিজের বাহু থেকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগেই শেষবারের মতো আরেকটু শক্ত করে গভীরভাবে আলিঙ্গন করে নেয় ঈশিতাকে, যেন সে মুহূর্তটাই তার চিরকালের হয়ে থাকুক। ঈশিতা একবার চোখ নামিয়ে নেয়, কিছু না বলে নিঃশব্দেই সরে যায়, রুহির দিকে হাঁটা দেয়। আর তৃণু দাঁড়িয়ে থাকে অন্ধকারে, বুকের মাঝে ঈশিতার শেষ আলিঙ্গনের উষ্ণতা আগলে রাখে।